হ্যালো গাইস, ওয়েলকাম টু সিভিল সার্ভিসেস ফর বেঙ্গলি। এটা আমার প্রথম টিউটোরিয়াল ভিডিও। সো তোমরা সকলেই জানো যে প্রিলিমস 2020 will be held on October 4th. Maybe later it can be postponed or not. সো তার জন্য একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা প্রিলিমসে খুবই গুরুত্বপূর্ণ থিংস, PT365, যেটা প্রতি বছর ভিশন আইএস রিলিজ করে। এটা রিলিজ করে। সো PT365-এর পলিটি অ্যান্ড কনস্টিটিউশন সেকশনটা আমি আজকে স্টার্ট করছি। ভিডিওটা বেশি বড় করতে পারবো না, কারণ এডিটিংয়ে বা আপলোডিংয়ে প্রবলেম হয়। তো আমি 15 মিনিটের ভিডিও রাখবো, তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করব সেশনসগুলো। সর্বপ্রথম যেটা আছে, রিজার্ভেশন সিস্টেম ইস্যু রিলেটেড টু কনস্টিটিউশন। Reservation in legislative bodies. Why in news? Recently, on 104th Constitutional Amendment Act, 126th Constitutional Amendment Bill was enacted. তো নিউজে ছিল এটা কিছুদিন আগে, অনেক দিন হয়ে গেল প্রায়। 104th Constitutional Amendment Act বা 126তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল এনাক্ট হয়েছে। ঠিক আছে, সাম রিসেন্ট অ্যামেন্ডমেন্টস টু দ্য কনস্টিটিউশন। তার মধ্যে কিছু রিসেন্ট কিছু অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনে যেগুলো হয়েছিল, সকলে হয়তো যারা নিউজ পেপার পড়ো বা খবরও হয়তো দেখিয়েছে, যারা দেখো রাজ্যসভা টিভি, লোকসভা টিভি, তারা জানবে। 103rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 10% রিজার্ভেশন ফর ইকোনমিক্যালি উইকার সেকশনস। এটা 2 বছর হলো হতে চলছে মেবি। 10% রিজার্ভেশন জেনারেল ক্যাটাগরির জন্য। আগে যে রিজার্ভেশনটা ছিল সেটা SC ST OBCদের জন্য। তাছাড়াও জেনারেলদের মধ্যে যারা ইকোনমিক্যালি উইক থাকবে তাদের জন্য এক্সট্রা করে 10% রিজার্ভেশন দেওয়া হয়েছে। যে সার্টিফিকেট তোমরা তোমাদের নির্দিষ্ট অঞ্চলে অফিসে অথবা বিডিও অফিস, SD অফিসে, আই থিঙ্ক বিডিও অফিস আর SD অফিসেই তৈরি করা হবে, ঠিক আছে, সেটা দেখে নিও। সেকেন্ড, 102nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কনস্টিটিউশনাল স্ট্যাটাস টু ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস। ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসে কনস্টিটিউশনাল স্ট্যাটাসটা দেওয়া হয়েছে, ঠিক আছে। তারপরে 101st CA ইন্ট্রোডিউসড দ্য GST, 2017-তে হয়েছে GST ইন্ট্রোডিউসড, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। প্রত্যেকটি সার্ভিসে 5% থেকে শুরু করে 28% অবধি ট্যাক্স দিতে হচ্ছে, যেটা আগে সর্বত্র একত্র করা ছিল। বিভিন্ন টাইপের ট্যাক্স ছিল, লাইক রোড ট্যাক্স, সেল ট্যাক্স, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স। সো কোথায় ছিলাম? GST, রোড ট্যাক্স, সেল ট্যাক্স, বিভিন্ন টাইপের ট্যাক্স ছিল, যেটা সবগুলোতে একত্র করে একটি মাত্র ট্যাক্স দিতে হবে, সেটা হলো GST বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ঠিক আছে। এটা সম্বন্ধে আরও ভালো করে বুঝতে পড়িয়ে দেবো একদিন, ঠিক আছে। নেক্সট দেখি 100 CAA, এক্সচেঞ্জ এনক্লেভ টেরিটরিজ with Bangladesh and confinement citizenship rights to resident enclaves. More on news. 100 CA কি ছিল ওটা? এক্সচেঞ্জ অফ এনক্লেভস টেরিটরিজ উইথ বাংলাদেশ অ্যান্ড কনফার্মেন্ট অফ সিটিজেনশিপ রাইটস টু রেসিডেন্ট এনক্লেভস। মানে কিছু বাংলাদেশে কিছু জায়গা ভারতে ট্রান্সফার হয়েছে এবং ভারতের জায়গা কিছু জায়গা বাংলাদেশের সাথে ট্রান্সফার হয়েছে। তো ওই ট্রান্সফারের সাথে সাথে যেসব লোকরা এখান থেকে ওখানে বা ওখান থেকে এখানে এসেছে, তাদের সিটিজেনশিপ রাইটসটা দেওয়ার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, ঠিক আছে। নেক্সট, মোর অন নিউজ মানে এই 104th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের সম্বন্ধে আরও কিছু নিউজ। দিস অ্যাক্ট ওয়াজ বড ফর 2 অবজেক্টিভস: এক্সটেন্ড রিজার্ভেশন ফর শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস টু লোকসভা অ্যান্ড লিজিসলেটিভ বডিজ। এই একটি রিজার্ভেশন এক্সটেন্ড করে, এটা একটি অনেকদিন আগের থেকে চলে এসেছিলো, কিন্তু একটি ভ্যালিডিটি থাকে প্রতি 10 বছর অন্তর অন্তর, যে শিডিউল কাস্ট আর শিডিউল ট্রাইবস মেম্বার অফ পার্লামেন্ট যারা আছে তাদের জন্য। নট এক্সটেন্ডিং দ্য প্রভিশন অফ নমিনেটিং অ্যাংলো ইন্ডিয়ান্স টু লোকসভা অ্যান্ড লিজিসলেটিভ বডিজ। নমিনেটিং অ্যাংলো ইন্ডিয়ান্সটা যেটা থাকতো সেটাকে এক্সটেন্ড করা হয়নি, শুধু SC and STর যে রিজার্ভেশনটা ছিল সেটাকে 10 বছর আরও এক্সটেন্ড করে দেওয়া হয়েছে 2020 থেকে 2030, ঠিক আছে। দ্য অ্যাক্ট হ্যাজ প্রভিশন ফর অ্যামেন্ডিং আর্টিকেল 334 অ্যান্ড এক্সটেন্ডিং রিজার্ভেশন অনলি শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস।
to Lok Sabha and legislative bodies till 25th January 2030, which was expiring in 2020. যেটা বললাম যে সিরিয়াল কাস্ট আর সিরিয়াল টাইপসের যে রিজার্ভেশন থাকে পার্লামেন্টে, যেটা 25 জানুয়ারি 2030 পর্যন্ত এক্সটেন্ড করিয়ে দেওয়া হয়েছে, ও যেটা এবছরই 2020-এ এক্সপায়ার হয়ে যেত। ঠিক আছে, এবার বললো নেক্সট, আর্টিকেল 334 originally provided that reservation of seats and special representation would cease 10 years after the commencement of constitution, but this was extended every 10 years. 8th, 23rd, 45th, 62nd, 79th and 95th amendments. আর্টিকেল 334 যেটা ছিল রিজার্ভেশন সিট স্পেশাল রিপ্রেজেন্টেশন উড সিজ, মানে প্রতি 10 বছর অন্তর অন্তর লোকসভা রাজ্যসভা বা লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে যে রিজার্ভেশনটা থাকে সেটা শেষ হয়ে যাবে, বাট এটা প্রতি 10 বছর এক্সটেন্ড করা হয়েছে। 8 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, 23 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে, 45, 62, 79 এবং 95তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। Currently, only some state assemblies like Andhra Pradesh, Bihar, Chhattisgarh, Jharkhand have one Anglo-Indian member each. The amendment does away with this as well. বর্তমানে অন্ধ্রপ্রদেশ, বিহার, ছত্তিশগড়, ঝাড়খণ্ডে একজন করে অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারের জন্য রিজার্ভেশন আছে, আর ওটা ওরকমই থাকবে। No member from Anglo-Indian community has been nominated to the current Lok Sabha. বর্তমানে লোকসভায় একজনও অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটির মেম্বারকে নমিনেট করা হয়নি। এবার যে 2019 আবার নতুন করে লোকসভার ভোটের পরে কোনো অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটিকে নমিনেট করেনি। বেসিক্যালি এটা প্রেসিডেন্ট দ্বারা নমিনেট হয়। প্রেসিডেন্ট 10 জন ক্যান্ডিডেটকে পার্লামেন্টে নমিনেট করতে পারে। তাদের ভোটিং রাইটস সব কিছুতে থাকে না, কিছু কিছুতে থাকে, কিছু কিছুতে থাকে না। তো ওই তার মধ্যেই অ্যাংলো ইন্ডিয়ানেরও একজন থাকে, যেটা এবছর করা হয়নি। No member from this Anglo-Indian community has been nominated to current Lok Sabha. Okay, to the bottom. Since the amendment fall within the preview of Article 368(2) dealing with the representation of state in Parliament, it is required to be rectified by the legislature of not less than half of the state by simple majority. Since the amendment fall within the purview of Article 368, যেহেতু অ্যামেন্ডমেন্ট আর্টিকেল 368 করা হয়েছে, আর্টিকেল 368 অ্যামেন্ডমেন্টে যে কোনো পার্লামেন্ট কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের পাওয়ার দেওয়া আছে প্রতিটি আর্টিকেল 368, ঠিক আছে, ডিলিং উইথ দ্য রিপ্রেজেন্টেশন অফ দ্য স্টেট ইন পার্লামেন্ট। আর্টিকেল 368(2)(d)তে আছে যে কীভাবে ডিল করা হবে রিপ্রেজেন্টেশনকে স্টেটস ইন পার্লামেন্ট, স্টেটের রিপ্রেজেন্টেশনকে পার্লামেন্টে ডিল করা হবে। It is required to be ratified by the legislature not less than half of the state by simple majority. Simple majority এটা ঠিক করা হবে। Article 368 deal with power and parliament to amend the constitution and procedure. Therefore এটা বললাম এখনই 368 পাওয়ারকে পার্লামেন্টকে পাওয়ার করে কোনো কনস্টিটিউশনকে অ্যামেন্ড করার। এবার বলছে হু ইজ অ্যান অ্যাংলো ইন্ডিয়ান। অ্যাংলো ইন্ডিয়ান কি? অ্যাকর্ডিং টু আর্টিকেল 366, অ্যান অ্যাংলো ইন্ডিয়ান মিনস a person whose father or any of whose other male progenitors in the male line or was of European descent but who is domiciled within this territory of India and is or was born within such territory of parents habitually resident there in not established there for temporary purposes only. মানে অ্যাংলো ইন্ডিয়ান্স কাদের বলা হয়? যারা কী হয়েছিল, ইউরোপিয়ান থেকে যখন ভারতে আসছিল, ইউরোপিয়ান বা ব্রিটিশও বলতে পারেন, ইউরোপীয়, হুইজ ডোমিকেল উইদিন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, যারা ইন্ডিয়া টেরিটরিতে থাকা শুরু করে দিয়েছিল, বা যাদের ফ্যামিলি ইন্ডিয়াতে থাকা শুরু করেছে, ইউরোপিয়ান কান্ট্রির লোকেরা যারা ইন্ডিয়াতে থাকা শুরু করেছে, ঠিক আছে, এবং তাদের ফ্যামিলি অনেক বছর থেকে ইন্ডিয়াতে থাকা শুরু করেছে টেম্পোরারি বেসিসে না পার্মানেন্টলি বেসিসে, তাদেরকে বলা হয় অ্যাংলো ইন্ডিয়ান। Constitutional provision for reservation of seats for SC and ST. Article 330 and 332 provides for the reservation for SC and ST in Lok Sabha and State Legislative Assembly respectively on the basis of their population ratio. Article 330 এবং 332 বলে যে রিজার্ভেশন অফ SC ST in the Lok Sabha and State Legislative Assembly respectively, প্রতিটি লোকসভা বা স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে SC আর STকে রিজার্ভেশন দিতে হবে বেসিস অফ দেয়ার পপুলেশন রেশিও। কিসের উপর নির্ভর করে? তাদের পপুলেশনের উপর নির্ভর করে। মনে করো 100 জন থাকে পপুলেশন, তার মধ্যে আমার 2টা ডিক্লেয়ার করে দেওয়া হলো, এরকম হিসেবে পপুলেশনের উপরে বেস করে করা হবে রিজার্ভেশন সিটস। অলসো দের ইজ নো বার অন SC ST ক্যান্ডিডেট কন্টেস্টিং ফ্রম জেনারেল সিটস।
এসসি এসটি ক্যান্ডিডেট যতজন ইচ্ছা কন্টেস্ট করতে পারবে জেনারেলের জন্য। এটা আটকানো নেই যে এসসি এসটি দেখে জেনারেল সিটের জন্য কন্টেস্ট করতে পারবে না পার্লামেন্টে, সেটা না, তারা করতে পারবে। For Anglo-Indians, provision under Article 331, President can nominate 2 members of Anglo-Indian community in Lok Sabha if not adequately represented. মানে যদি ডাইরেক্ট রিপ্রেজেন্ট কোনো অ্যাংলো ইন্ডিয়ান কমিউনিটি না থাকে, প্রেসিডেন্ট দুজনকে লোকসভায় অ্যাপয়েন্ট করতে পারে, যেটা প্রেসিডেন্ট পারে, এটা আগে বললাম আমি। ঠিক আছে, মানে প্রেসিডেন্টকে করতে হয় দুজন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার্সকে লোকসভা পার্লামেন্টের নমিনেটেড মেম্বার হিসাবে চুজ করতে হয়। Article 333 provides same power to the governor of a state to nominate on Anglo-Indian member. তার মানে কি বুঝলে, আর্টিকেল যে 331 আছে, আর্টিকেল 331 প্রেসিডেন্টের কাছে পাওয়ার আছে যে দুজন মেম্বারকে উনি সেন্ট্রালের যে পার্লামেন্ট আছে ওখানে নমিনেট করতে বা লোকসভাতে নমিনেট করতে হয়। ঠিক আছে, আর আর্টিকেল 333 একই পাওয়ার স্টেটের গভর্নরকে দেয়, যে স্টেটে পার্লামেন্টে বা স্টেটের যে স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি থাকে ওখানে একজন অ্যাংলো ইন্ডিয়ান মেম্বারকে নমিনেট করতে পারবে। According to the 10th schedule of the Constitution, Anglo-Indian members of Lok Sabha and a state assembly can take the membership of any party within 6 months of their nomination. আর according to the 10th schedule, the 10th schedule কনস্টিটিউশনের যে 10th schedule আছে তার দ্বারা এটা বলা হয়েছে যে অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার্স অফ লোকসভা অ্যান্ড স্টেট অ্যাসেম্বলিজ ক্যান টেক মেম্বারশিপ অফ এনি পার্টি উইদিন 6 মান্থ। তাদের নমিনেশন যেদিন নমিনেশন হলো তার থেকে 6 মাসের মধ্যে তারা নমিনেট হতে পারবে। আই থিঙ্ক 10th শিডিউল হলো অ্যান্টি ডিফেকশন ল। এর 6 মাসের পরবর্তীতে যদি তারা কোনো পার্টিতে যায় তাহলে তাদের উপর অ্যান্টি ডিফেকশন ল লাগিয়ে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। ঠিক আছে, 6 months of their nomination, but once they do so they are bound by party whip। আর যদি একবার তারা পার্টির কোনো পার্টির দিকে চলে যায় তাহলে তাদের পার্টির হিসেবেই মতামত হিসেবেই চলতে হবে। দ্য অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার এনজয় দ্য সেম পাওয়ার অ্যাজ আদার এমপি বাট দে ক্যানট ভোট ইন দ্য প্রেসিডেন্সিয়াল ইলেকশন। ঠিক আছে, তো কী হচ্ছে ব্যাপারটা, অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার আর এমপি সেম পাওয়ার পাবে, সেম যা যা থাকে সব পাবে। ঠিক আছে, বাট এমপি বা অন্য যারা থাকে তারা প্রেসিডেন্সিয়াল ভোটে অংশগ্রহণ করতে পারবে, বাট যারা নমিনেটেড অ্যাংলো ইন্ডিয়ান মেম্বার আছে তারা পারবে না। ঠিক আছে, এটা হলো ব্যাপার। নেক্সট নিউজ আছে রিজার্ভেশন ইন প্রমোশন ফর এসসি অ্যান্ড এসটি। ওয়াই নিউজ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ ডিমান্ডেড ফর এ রিভিউ অফ 2018 সুপ্রিম কোর্ট ভার্ডিক্ট ইন জর্নাল সিং ভার্সেস লক্ষ্মী গুপ্তা কেস রিলেটেড টু রিজার্ভেশন ইন প্রমোশন ফর এসসি অ্যান্ড এসটি। এসসি অ্যান্ড এসটিদের প্রমোশনের জন্য সুপ্রিম কোর্টে হিসেবে হয়েছিল। ঠিক আছে, মানে প্রমোশনের মধ্যেও আবার রিজার্ভেশন, জেনারেল প্রমোশন তো হবেই, একটা যে নিয়ম থাকে সেটাও হবে, কিন্তু বলছে যে এই প্রমোশনের মধ্যে আবার এসসি এসটির জন্য আলাদা করে রিজার্ভেশন থাকবে, যে এইটুকু রিজার্ভেশন এসসি এসটিকে দিতেই হবে। ঠিক আছে, এই নিয়ে সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট এসেছিল কার জর্নাল সিং ভার্সেস লক্ষ্মী গুপ্তা কেস রিলেটেড টু দ্য রিজার্ভেশন ইন প্রমোশন। Yes, recently Supreme Court upheld the Karnataka extension of constitutional seniority of government service promoted on the basis of reservation to the post in the Civil Services of the State Act. তো কর্ণাটকে সুপ্রিম কোর্ট যে কর্ণাটকে এক্সটেনশন কনস্টিটিউশনাল সিকিউরিটি গভর্নমেন্ট সার্ভেন্টস প্রমোটেড অন দ্য বেসিস অফ রিজার্ভেশন, সুপ্রিম কোর্টে যে রিসেন্টলি একটি ভার্ডিক্টে আফেল্ড করেছিল, মানে একটি ঘোষণা করেছিল বা ওদের কেসটি খারিজ করে দিয়েছিল যে রিজার্ভেশন সিনিয়রিটি বেসিসই হওয়া উচিত, মানে প্রমোশন সিনিয়রিটি বেসিস হওয়া উচিত, নট বেসিস অন দ্য রিজার্ভেশন। যে যত সিনিয়র হবে ওই হিসেবে প্রমোশনটা হবে, রিজার্ভেশন হিসাবে হবে না। ঠিক আছে, গ্র্যান্টিং এ কোটা ইন প্রমোশন ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফ্রম দ্য শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস কমিটিস। আবার এটা বলেছে যে টু দ্য পোস্ট ইন ওইটাই যে সিভিল সার্ভিস সেক্টরে করতে পারবে না, প্রমোশন ফর স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফ্রম দ্য শিডিউল ট্রাইব কমিটিস। বাট তারা যারা স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ থাকে তারা স্টেট নিজের ডিসিশন নিজে নিতে পারে। ঠিক আছে, সেন্ট্রালেরটা পারবে না, বাট স্টেট নিজের ডিসিশন নিতে পারে যে আমরা প্রমোশন দেবো কি না দেব। ঠিক আছে, এটা কেস সেমই আছে নিচে রিলেটেড কেস কনস্টিটিউশনাল প্রভিশন অ্যান্ড অ্যামেন্ডমেন্ট, সেম একই কারণে আর যা যা রিসেন্টলি কনস্টিটিউশনাল কেস হয়েছিল বা অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেগুলো বলছে, যেমন আর্টিকেল 15(4) অ্যালাউ স্টেট টু মেক স্পেশাল প্রভিশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ এনি সোশিয়ালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড ক্লাস অফ সিটিজেন অর এসসি এসটি। সেম যেটা বললাম যে স্টেটকে অ্যালাউ করা হয়েছিল যে কোনো প্রভিশন অ্যাডভান্সমেন্ট অফ এনি সোশিয়ালি অ্যান্ড এডুকেশনালি যারা ব্যাকওয়ার্ড ক্লাস থাকে তার জন্য করতে পারবে। আর্টিকেল 16(4)(b) provides that reservation promotion post SC and ST that remain unfilled can be carried forward to subsequent year. It ensures that the ceiling on reservation quota kept at 50% by Indra Sohani case for these carried forward unfilled posts does not apply to subsequent years. Indra Sohani case এই কথাটাই বলা হয়েছিল যে এসসি এসটিদের রিজার্ভেশন দেওয়া হোক। Article 335 mandate the reservation have to be balanced with the maintenance of efficiency.
আর্টিকেল 35-এ এটাই বলা হয়েছে, মেনটেন্স দ্য রিজার্ভেশন হ্যাভ টু বি ব্যালেন্সড, ব্যালেন্স করতে হবে মেনটেন্যান্স অফ এফিসিয়েন্সি, ওই অফিসের এফিসিয়েন্সি হিসাবে ব্যালেন্স করতে হবে। মানে কোনো আমার একজন, আমি রিজার্ভেশন আছে বলে ওর মধ্যে কোনো এফিসিয়েন্ট নেই, ওই কোনো কাজ করতে পারে না, আমি ওকে প্রমোশন দিয়ে দেবো, সেটা হবে না। এটা আর্টিকেল 35-এ মেনশন করা আছে যে মেনটেন্স অফ এফিসিয়েন্সি। ঠিক আছে, সেমই আছে, এটা পুরোটাই এই ব্যাপারেই, রিজার্ভেশন অ্যান্ড রিজার্ভেশন অন দ্য বেসিস অফ, সরি, প্রমোশন অন দ্য বেসিস অফ রিজার্ভেশন, পুরোটাই এরকম আছে। আর কী কী কেস আছে সব দেওয়া আছে এটাতে। কেস কনস্টিটিউশন এখানে কিছু কেসের সম্বন্ধে বলা আছে, ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ডিটেলস। এম নাগরাজ অ্যান্ড ইউনিয়ন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়ান কেসেস, ইন্ডিয়া কেসেস। এম নাগরাজ ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস 2006, দ্য সুপ্রিম কোর্ট upheld the constitutional validity of reservation for SC and ST to include promotion with 3 condition। এই কেসে সুপ্রিম কোর্ট 3টা কন্ডিশন দিয়ে দিয়েছে যে রিজার্ভেশন ফর SC and ST include promotion with 3 condition: quantifiable data on the backwardness of scheduled caste and scheduled tribes, the facts about their inadequate representation, the overall administrative efficiency is not affected। যেটা আমি বললাম যে এফিসিয়েন্ট থাকতে হবে এবং তাদের কোয়ান্টিফাইবল ডেটা থাকতে হবে যে তারা সত্যি ব্যাকওয়ার্ড অ্যান্ড শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস, ফ্যাক্টস অ্যাবাউট দেয়ার ইনএডুকেট রিপ্রেজেন্টেশন, তাদের যে সঠিক রিপ্রেজেন্ট হচ্ছে না সেটাও দেখতে হবে। ঠিক আছে, the center approached Supreme Court that the verdict in the M. Nagaraj case put unnecessary condition in granting quota benefits. Thus, in General Singh and Lakshmi Gupta case 2008, Supreme Court allowed to for grant of quota for promotion in the government jobs to SC and ST without a need to collect quantifiable data। তো এই এবার আবার 2008-এ জেনারেল সিং এন্ড লক্ষ্মী গুপ্তা কেসে সুপ্রিম কোর্ট অ্যালাউড করে দিয়েছে গ্র্যান্ট অফ কোটা ফর প্রমোশন ইন গভর্নমেন্ট সরকারি চাকরিতে SC ST উইদাউট নিড টু কালেক্ট কোয়ান্টিফাইবল ডাটা, কোনো ডাটা লাগবে না, এমনি করে দেওয়া হবে ওদের। ঠিক আছে, the court also asked the government to examine the possibility in using creamy layer for scheduled caste and scheduled tribes by saying that if some section back all covered jobs, it will leave the rest of the class in backward as they always were। ক্রিমি লেয়ার করে দিয়েছে, একটা লেয়ার থাকবে, ওই লেয়ারে মানে একটা লাইন থাকবে, এইটুকু একটা কিছু মানে গাইডলাইন্স থাকবে, এই গাইডলাইন্স হলেই ওদের রিজার্ভেশনটা হতে পারবে, তো হতে পারবে না। The rest of the class of backward as they were, it declined the demand to refer the case to 7-judge bench to reconsider its 2006 নাগরাজ জাজমেন্ট। 2006 যে নাগরাজ জাজমেন্ট হয়েছিল সেটার জন্য আবার 7-judge বেঞ্চে এটা ডিমান্ড করা হয়েছিল। ঠিক আছে, 7-judge বেঞ্চে ডিমান্ড করা হয়েছিল যে আবার নতুন করে আপিল করা হয়েছিল, 7-judge বেঞ্চে বলা হোক বা ওটা ডিক্লাইন করে দেওয়া হয়েছিল। নাও দ্য ইউনিয়ন গভর্নমেন্ট হ্যাজ আর্গুড দ্য কোর্ট টু রিকনসিডার দ্য রুলিং অ্যান্ড রেফার দ্য ইস্যু অফ 7-judge বেঞ্চ। এখন আবার যে সেন্ট্রাল গভর্নমেন্ট আছে ওরা আবার বলেছে যে এই ইস্যুটাকে আবার দেখা হোক 7-judge বেঞ্চে। ও এখানে ক্লিয়ার করে দিয়েছে হোয়াট ইজ ক্রিমি লেয়ার। ক্রিমি লেয়ার, দ্য কনসেপ্ট হ্যাজ ইটস জেনেসিস ইন দ্য ইন্দিরা সোহানি কেস। সুপ্রিম কোর্ট আস্কড দ্য গভর্নমেন্ট টু ডিফাইন দ্য ক্রাইটেরিয়া বাই ফিক্সেশন অফ ইনকাম, প্রপার্টি অর স্ট্যাটাস। ইন্দিরা সোহানি কেসে বলা হয়েছে সুপ্রিম কোর্ট আস্কড দ্য গভর্নমেন্ট টু ডিফাইন দ্য ক্রাইটেরিয়া ডিফাইন করতে বলেছে, ফিক্সেশন অফ ইনকাম ফিক্সেশন, প্রপার্টি আর স্ট্যাটাস এগুলো দেখতে বলেছে। কারেন্টলি ক্রিমি লেয়ার ক্রাইটেরিয়া ইজ অ্যাপ্লিকেবল টু আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস ইন রিজার্ভেশন। বর্তমানে এই ক্রিমি লেয়ার ক্রাইটেরিয়াটা কার মধ্যে আছে? শুধুমাত্র ওবিসিতে in reservation। ঠিক আছে, at present group A and group B officer, both central state government employees of armed forces, PSUs along with people earning more than 8 lakh per annum come under the purview of creamy layer। বর্তমানে যে গ্রুপ এ আর গ্রুপ বির অফিসার আছে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্টে এবং আর্ম ফোর্সেস বা পিএসইউতে, যাদের আর্নিং বছরে 8 লাখের এবং আন্ডার দ্য পারভিউ অফ ক্রিমি লেয়ার 8 লাখের বেশি আছে, তারা ক্রিমি লেয়ারের আয়তায় আসে। ঠিক আছে, last আছে consequential seniority means elevation to a senior position consequential to circumstances not through normal rules। Illustrating it, suppose there are 100 section posts in department, out of which 30 are occupied by unreserved candidates, 15 are occupied by reserved candidates, 55 remain vacant। The reservation is 30%, which implies that 30 posts must be manned by reserved category employees। So if reserved category employees is junior and general category employee, but there is vacancy at a senior position, so reserved category employee will be considered senior and promoted above the general category employee। আচ্ছা, কী ব্যাপারটা হলো যে যদি 100 জন আমার ভ্যাকেন্সি থাকে, তার মধ্যে 30 জনের আমার আনরিজার্ভ ক্যাটাগরি থাকে এবং 15 জন রিজার্ভ ক্যান্ডিডেট থাকে। ঠিক আছে, আর 55টা সিট খালি থাকে। তখন কী করা হবে? 55 সিট খালি রাখা হলে ওখানে ওই 55 সিটের মধ্যে 30% আমি মানে 30টি পোস্ট রিজার্ভকে দিতে পারবো। সো এই আর ওটাতে কী হবে যে একজন জুনিয়র এমপ্লয়ি যদি সে SC ST হয়, তাহলে সে একজন জেনারেল এমপ্লয়িকে
ইসে করে চলে যেতে পারবে, সিনিয়র হয়ে যেতে পারবে। ঠিক আছে, এটা হলো রিজার্ভেশনের ফায়দা, রিজার্ভেশন ইন প্রমোশন। ঠিক আছে বন্ধুরা, তাও আজকে এটুকুই থাক, অনেকখানি হয়ে গেল ভিডিওটা। ঠিক আছে, বাকিটা আমি পরবর্তী লেসনে ডিসকাস করবো। থ্যাংক ইউ, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং, বাই।